দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলোকিত নারীর সাফল্যগাথা নিয়ে অনুষ্ঠান আপন আলোয়। সাথে আছি আমি সানজিদা তন্নি। এই আয়োজনে যারা আমাদের অতিথি হয়ে থাকেন তারা বাংলাদেশের স্বনামধন্য মানুষ, স্বনামধন্য নারী এবং যারা আলোকিত করেন এই দেশকে, আমাদের সমাজকে, আমাদের চারপাশকে। আজ আমাদের অতিথি এমন একজন মানুষ যিনি শুধুমাত্র একজন চিকিৎসক নয়, তিনি একজন গবেষক। তিনি অনেক মানুষের আশার আলো এবং বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে যার অবদান অতুলনীয়। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর রাশিদা বেগম। নারীর জীবনের সঙ্গে জড়িত সবচেয়ে গভীর অনুভূতি মাতৃত্ব, কিন্তু অনেকের জন্য এই স্বপ্ন সহজ নয়। কেউ শারীরিক সমস্যায়, কেউ মানসিক চাপের কারণে হারিয়ে ফেলেন আশা। আর তখনই এগিয়ে আসেন এক নির্ভরতার নাম, প্রফেসর ডক্টর রাশিদা বেগম, একজন খ্যাতনামা অবস্টেট্রিক্স, গাইনোকোলজি ও ফার্টিলিটি স্পেশালিস্ট এবং ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার ICRC লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান পরামর্শক, যিনি 2 দশকেরও বেশি সময় ধরে নারীর স্বাস্থ্য ও মাতৃত্বের স্বপ্ন পূরণে কাজ করে চলেছেন। তিনি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পটুয়াখালীতে তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। 1982 সালে তিনি শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল থেকে মেডিকেল সায়েন্সে স্নাতক হন। 1994 সালে তিনি বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস থেকে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি বিষয়ে ফেলোশিপ ডিগ্রি অর্জন করেন। 1997 এবং 1999 সালে ইউনিভার্সিটি অব ডান্ডি যুক্তরাজ্য থেকে মেডিকেল এডুকেশনে যথাক্রমে ডিপ্লোমা এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। 2006 সালে তিনি ইউনিভার্সিটি অব লিডস যুক্তরাজ্য থেকে ক্লিনিক্যাল এমব্রায়োলজিতে MSc সম্পন্ন করেন। 2014 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিপ্রোডাক্টিভ মেডিসিনে PhD অর্জন করেন। তিনি একজন নিবেদিত গবেষকও। সেরা গবেষণা কাজের জন্য 2005 সালে এশিয়া ওশেনিয়া ফেডারেশন অব অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি থেকে ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি 2016 সালে বাংলাদেশের অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির পক্ষ থেকে ইনফার্টিলিটির চিকিৎসায় বিশেষ অবদান রাখার জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান। 2021 সালে তিনি মেডিকেল টিচার অ্যাসোসিয়েশন অ্যান্ড প্ল্যাটফর্ম থেকে সেরা চিকিৎসক পুরস্কার লাভ করেন। তিনি 2টি পাঠ্যপুস্তক লিখেছেন, পেশেন্ট ম্যানেজমেন্ট ইন অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি এবং কেস সিরিজ ইন অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি। ব্যক্তিগত জীবনে তিনি 2 মেয়ের মা যারা ডাক্তার। তার স্বামী একজন অবসরপ্রাপ্ত পেডিয়াট্রিশিয়ান। পেশা জীবনের শুরুতে তিনি অসংখ্য মাতৃমৃত্যু, জটিল প্রসব ও বন্ধ্যাত্ব সমস্যার মুখোমুখি হন। তখনই তার কাছে স্পষ্ট হয়ে যায় নারী স্বাস্থ্যসেবা শুধু একটি চিকিৎসা নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। তিনি উন্নত প্রযুক্তি, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং সহমর্মিতার মাধ্যমে গড়ে তোলেন একটি আলাদা চিকিৎসা ধারা। তার হাতে দেশে প্রথম ফ্রোজেন এমব্রায়ো বা হিমায়িত ভ্রূণ দিয়ে বাচ্চা হয়, যা টেস্ট টিউব চিকিৎসার এক বিস্ময়কর অংশ। বর্তমানে বাংলাদেশে ইনফার্টিলিটির সব ধরনের আধুনিক চিকিৎসা একমাত্র তার কাছে হয়ে থাকে। এ ব্যাপারে তিনি সব সময় পথ প্রদর্শক। নারীর স্বাস্থ্য উন্নয়নের জন্য তিনি 1994 সাল থেকে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সোসাইটির সঙ্গে কাজ করছেন। বর্তমানে তিনি ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশ FSSB এর সেক্রেটারি জেনারেল এবং SAFOG ও OGSB এর রিপ্রোডাক্টিভ এন্ডোক্রিনোলজি এবং ইনফার্টিলিটির সাব কমিটির চেয়ারপারসন। তিনি ফার্টিলিটি প্রিজার্ভেশন সোসাইটি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট, এন্ডোমেট্রিওসিস সোসাইটি বাংলাদেশের ডেপুটি জেনারেল সেক্রেটারি। ফার্টিলিটি চিকিৎসায় তার অবদান অসাধারণ। অনেক দম্পতির জীবনে মাতৃত্ব পিতৃত্বের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি। শুধু চিকিৎসাই নয়, তিনি রোগীকে মানসিকভাবে প্রস্তুত করতে, তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে বিশেষভাবে কাজ করেন। তিনি শুধু একজন চিকিৎসক নন, তিনি অনেক নারীর কাছে আশার আলো। মাতৃত্বের পথে যাদের জন্য প্রতিটি ধাপই চ্যালেঞ্জ, তাদের জন্য তিনি এক নির্ভরতার নাম। তার হাত ধরে প্রতিদিন জন্ম নিচ্ছে নতুন গল্প, নতুন জীবন। শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। প্রথমে যদি জিজ্ঞেস করি যে একজন ডাক্তার হওয়ার বা চিকিৎসক হওয়ার স্বপ্নটা কবে দেখলেন? চিকিৎসক হওয়ার স্বপ্ন আসলে দেখিনি, সত্যি কথা বলতে। জীবনের লক্ষ্য হিসেবে কেউ যদি চিকিৎসক হয় তাহলে সে জনসেবা করবে, ফ্রি চিকিৎসা করবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে, বা নিজের জীবনের একটা
দুঃখের কাহিনী দিয়ে যে বিনা চিকিৎসায় মারা গেছে, সেই কারণে আমি ডাক্তার হতে, ইত্যাদি ইত্যাদি। সেই সমস্ত কারণে রচনা লিখতাম হয়তো, কিন্তু স্বপ্ন কিন্তু দেখতাম না। ডাক্তার হয়েছে আমার আব্বার ইচ্ছায়। এই পথটা তো আমরা জানি যে বেশ কঠিন একটা পথ, এবং সেই জন্যই একেবারে শুরুর গল্প, সেই ছোট রাশিদা বেগম কেমন ছিলেন সেই গল্পটা জানতে চাই। ছোটবেলায় কেমন ছিলেন? অনেক দুরন্ত ছিলেন নাকি শান্ত ছিলেন? খুব যে দুরন্ত ছিলাম তাও না, আবার খুব শান্ত ছিলাম না, মাঝামাঝি। আমার বড় 3টে ভাই, আমার সবচেয়ে বড় ভাই, তারপরে 2 বোন, তারপরে 3 ভাই, তারপরে আমি। কিন্তু ওই 3 ভাইয়ের পরে বলে আমি সবসময় ভাইদের সাথেই থাকতাম। একদম ছোটবেলায় ক্লাস 5 পর্যন্ত ছিলাম গ্রামে, একদম পটুয়াখালী জেলার পাঙ্গাসী ইউনিয়ন বাঁশবনিয়া গ্রাম। তারপরে সেকেন্ডারি পড়াশোনার জন্য স্কুলের জন্য পটুয়াখালী শহরে গভর্নমেন্ট গার্লস স্কুলে পড়তাম। আমার আব্বা আম্মা গ্রামেই থাকতেন, আমি মেজো বোন থাকতেন পটুয়াখালীতে। মেজো বোনের বাসায় থেকে আমি পড়াশোনা করেছি পটুয়াখালী শহরে, সরকারি বালিকা বিদ্যালয়ে। তারপরে ওখান থেকে পটুয়াখালী সরকারি কলেজে কোএডুকেশন ছিল, ওখানে আপনার হায়ার সেকেন্ডারি পড়াশোনা করলাম। সেখান থেকে আমি 75-এ এইচএসসি পাস করি, সেখান থেকে বরিশাল মেডিকেল কলেজ। বরিশাল সেই যদি শেরে বাংলা মেডিকেল কলেজের গল্প শুনতে চাই আমরা একটু। আপনার ব্যাচে আপনি বেশ মানে সাফল্যের সঙ্গে যে সব বন্ধুদের মধ্যে আমরা বলি যাদেরকে সেরা। আমাদের ব্যাচটা আসলে খুবই উল্লেখযোগ্য। আমাদের ব্যাচ থেকে অনেক নামকরা স্পেশালিস্ট আছেন। পড়তে পড়তে কখন আপনি আবিষ্কার করলেন যে আপনি একজন গাইনোকোলজিস্ট হতে চান? আমি যখন মেডিকেলে ভর্তি হলাম, একটা তো টেন্ডেন্সি থাকে যে পাশ করে বেরিয়ে আসতে হবে। যখন ঢুকেছি পড়াশোনায় পাশ করে, ওই প্রবণতাটা ছিল যে যখন ঢুকে গেছি ডাক্তার হয়ে বের হয়ে আসতে হবে। তারপরে আমার খুব ইচ্ছা ছিল আসলে বেসিক সায়েন্স পড়ার। হ্যাঁ, সেখানে আমি খুব একটু শৈল্পিক চিন্তাধারা আছে, ছবি টবি আঁকতাম, সেলাই করতাম। তো আমাদের একজন ফার্মাকোলজির টিচার ছিলেন, ওনার বাসায় গিয়ে একটা টেবিল ক্লথ দেখে আমার খুব, ম্যাডামের হাতে করা দেখে আমার মনে হলো যে আমি করবো। আমি স্টুডেন্ট লাইফ থাকতেই আমি টেবিল ক্লথ না, ওই আদলে একটা বেড কাভার করলাম স্টুডেন্ট লাইফে, 5th ইয়ারে পড়ি তখন। তারপরে যখন ঢাকাতে এলাম, এখানে ফিজিওলজি একজন ম্যাডাম ছিলেন, ওনাকেও দেখতাম বেশ একটা পটলা নিয়ে, সেলাইয়ের পটলা নিয়ে ঘুরতেন এবং খুব স্টাইলিশ, একদম হাই হিল পরে ঠক ঠক করে হেঁটে যেতেন। তা আমার মনে হতো যে এরকমই হতে হবে, ফার্মাকোলজি পড়বে, এরকম একটা চিন্তা ছিল। ফার্মাকোলজি মেডিসিন সম্পর্কে সব যেহেতু ইন্টারেস্টিং জিনিসটা, কীভাবে কাজ করে ইত্যাদি ইত্যাদি, ড্রাগ সম্পর্কে। কিন্তু এখানে আবার আমাদের যে ফিমেলদের যে কয়েক রকম গার্জিয়ান থাকেন, বাবা, ভাই, হাজবেন্ড, তারপর ছেলে। আমার ছেলে নাই, ওই 4th গার্জিয়ান নাই, কিন্তু 3rd গার্জিয়ান, মানে বাবা, ভাই অনুশাসনই বড় হয়েছি। হাজবেন্ড এসে বললো যে না, গাইনোকোলজিস্ট হতে হবে। তো সে বলতে পারে যে তার গার্জিয়ানশিপই, সে তার ইচ্ছাতেই গাইনোকোলজিস্ট, তার আগ্রহের জায়গা এবং আপনার পড়াশোনার জায়গাটা। গাইনোকোলজিস্ট হতে হবে যখন বললো, তখন বিভিন্ন রকম ডিগ্রি আছে আমাদের, যে কোনো একটা ডিগ্রি করলে হবে, গাইনোকোলজিস্ট হতে হবে। তো আমি তখন বললাম যে না, গাইনোকোলজির মধ্যে সবচেয়ে বড় ডিগ্রি কোনটা করে, যদি একই বই পড়ে যখন পাশ করবো, সবচেয়ে বড় ডিগ্রি যেটা সেটাই। তখনকার সময় এফসিপিএস, খুব এখনও এফসিপিএস তো একটা রেসপেক্টফুল ডিগ্রি। তো আমি তখন এফসিপিএস ট্রাই করে এফসিপিএস করলাম। ওইটাই অনিচ্ছায় এলেও কাজটা করতে হবে, এই টেন্ডেন্সি সবসময় আছে। যে কোনো কাজ, যে কাজে হাত দিলে সেটা আমাকে সঠিকভাবে সম্পন্ন করতে হবে, এই স্পৃহাটা আছে তো ভিতরে, যার জন্য অন্যের ইচ্ছে হলেও খারাপ হয় না। আপা, আপনি অনেক গবেষণাও করেছেন, শুধুমাত্র যে চিকিৎসা দিয়ে থাকেন তেমন তো নয়। আমরা এখন খুবই শুনি যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এই বিষয়ে আপনি গবেষণা করেছেন। আপনার গবেষণার পার্টটা কি ছিল? আমি তো এখন ইনফার্টিলিটি নিয়ে কাজ করি। এর ইনফার্টিলিটির খুবই কয়েকটা ভালনারেবল জিনিস আছে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এন্ডোমেট্রিওসিস, মেল ইনফার্টিলিটি, মেলদের স্পার্ম কাউন্ট কম থাকে বা অ্যাবনর্মালিটি যেটা থাকে। এখন একটা আছে যে এগের পরিমাণ অনেক কমে গেছে, এই টপিকগুলো খুব ভালনারেবল। শুরু যখন করি তখন এই এগ কমে যাওয়ার বিষয়টা এত তীব্র ছিল না যেটা এখন হচ্ছে, কিন্তু পিসিওস, এন্ডোমেট্রিওসিস এগুলো খুবই ছিল। তো এগুলো থেকে উত্তরণের জন্য কীভাবে, কোন উপায়ে এদেরকে ইজিলি একটা বাচ্চা দেওয়া যায়, সেই চিন্তা তো সবসময় ছিল। কাজে পিসিওদের যেটা মূল, সেটা হলো যে তার ডিম্বাণু, ওদের ডিম্বাণু যথেষ্ট আছে, কিন্তু ওটাকে পরিপক্ক করাটা, এটা একটা চ্যালেঞ্জ। এটাই অনেকেই লো ডোজ দেয় বা হাই ডোজ দেয়, মানে ব্যালেন্স করে ডোজ দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার এবং অ্যাপ্রোপ্রিয়েট সাইজ আনাটা একটু ট্রিকি, এখানে একটা আর্ট কাজ করে।
তো ওইটা নিয়ে আমি অনেক কাজ করেছি, ইন্ডাকশন অফ ওভুলেশন, বিভিন্ন ড্রাগ অ্যাপ্লাই করে, সেটা নর্মাল স্টিমুলেশন বা আইভিএফ এর যে স্টিমুলেশন আছে। লেট্রোজোল একটা ড্রাগ আছে, যেটা আগে ইন্ডাকশনের জন্য ক্লোমফিনসেট একটা ড্রাগ ব্যবহার হতো, পরে লেট্রোজোল একটা ড্রাগ যেটা নতুন এসছে, এগুলো সব এফডিএ অ্যাপ্রুভড হতে হয়। তো আমাদের বড় দুটো সোসাইটি আছে, আমেরিকান সোসাইটি অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন আর ইউরোপিয়ান সোসাইটি। তো ইউরোপিয়ান সোসাইটির যে গাইডলাইন, সেই গাইডলাইনে লেট্রোজোলকে ফার্স্ট লাইন ইন্ডাকশন হিসেবে ওরা এনেছে। তো ওটা কিছু রিসার্চের উপর ভিত্তি করেই আনতে হয়। তো 13টা রিসার্চের উপর ভিত্তি করে ড্রাগটাকে ফার্স্ট লাইন হিসেবে, তার মধ্যে একটা রিসার্চ আমার। চমৎকার। আমরা একটু জানতে চাই, এই যে আমরা বন্ধ্যত্বের কথা বলি কিংবা যাদের ইনফার্টিলিটি আছে, যখন একটি সন্তানের জন্য আসে আপনার কাছে এবং আপনি অনেক ধরনের চিকিৎসা ব্যবস্থার কথা বললেন, 6 মাস পরে 1 বছর পরে যখন সন্তান আসে সেই দম্পতির, তখন তাদের অনুভূতিটা কি হয় এবং চিকিৎসক হিসাবে আপনার অনুভূতি কি হয়? পেশেন্টদের তো তাদের অনেক প্রত্যাশিত জিনিস, বাচ্চা পেলে তাদের তো সীমাহীন একটা আনন্দ থাকে আর কি, কিন্তু সেই আনন্দের যে ছিটে ফোটাও কম কিন্তু আমাদের নয়। আপনার কি একটা রিলিফ মনে হয়? যে অবশ্যই, হ্যাঁ, যখন আনসাকসেসফুল পেশেন্টরা যখন আসে, তখন আমি চিকিৎসা দিলাম যে তোমাদের যেন আর না দেখি, এইভাবে যেন না দেখি, সেকেন্ড টাইম পেশেন্ট হয়ে এসো না, সেকেন্ড টাইম বাচ্চার জন্য এই যাত্রা যেন না এসো, তার মানে তোর প্রেগনেন্সিটা হয়ে যাক তাড়াতাড়ি। এরকম বহু পেশেন্ট আছে, 7 বছরের বাচ্চা নিয়ে পেশেন্ট এসেছে, মিষ্টির ব্যাগ আর বাচ্চা হাতে নিয়ে, যে ম্যাডাম এই বাচ্চা আপনার চিকিৎসা হচ্ছে, এর মধ্যে কিন্তু আর কোনো খবর নেই, এবং ওর যে প্রেগনেন্সি হয়েছে আমি তাও জানি না। কাজে প্রেগনেন্সি হয়ে বাচ্চা ডেলিভারি হয়ে 7 বছর পরে এসেছে। তো বিশেষ করে পিসিওর পেশেন্টদের এটা হয়। আমি সাধারণত 6 সাইকেলস দেই, একটা না। তো আমাদের ফার্স্ট সাইকেল মনিটর করলাম, তারপরে 5 বারের জন্য হয়তো 5 মাসের জন্য ছুটি দিয়ে দিই, আসতে মানা করি, কারণ প্রতি সাইকেল আমি মনিটরিং আসতে বলি না, ওদের একটা সাইকোলজিক্যাল ইফেক্ট আছে। হ্যাঁ, না, এখানে কিছু সায়েন্টিফিক ব্যাপার আছে, কারণ ওরা যখন ডাক্তারের চেম্বারে আসে, ও একটা স্ট্রেস কাজ করে, কিন্তু কী হবে কি না হবে, বিভিন্ন জনের সাথে কথা বলে, অনেক আনসাকসেসফুল পেশেন্টদের সাথে কথা বলে, যখন তাদের কাহিনী শোনে সে নিজের সাথে সেটা কোরিলেট করে, ভাবে যে ওরও হবে। এর ফলে কিন্তু সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট থাকে, তাতে কিন্তু নেগেটিভিটি চলে আসে। হাইপোথ্যালামাসের একটা নেগেটিভ অ্যাকশন, তাতে তার কিন্তু ওভুলেশন ঠিক মতো নাও হতে পারে, যার জন্য ওদেরকে ছেড়ে দেয় যে ন্যাচারালি তারা ট্রাই করতে থাকুক। এবং অনেক পেশেন্টের 2nd, 3rd, 4th, 5th সাইকেলে প্রেগনেন্সি হয়ে যায়। বেশিরভাগই কিন্তু আমাদেরকে জানায় না যে তাদের প্রেগনেন্সি হয়ে গেছে, কারণ এর প্রমাণ পেয়েছে যে প্রচুর পেশেন্ট আসে সেকেন্ড টাইম বাচ্চা নিতে, যে তখন আবার যে আপা আমার প্রথম বাচ্চা কিন্তু আপনার হাত ধরে, যে প্রথমবার যে অনেক দূরে থাকে, গ্রামে গঞ্জে, জানালো না। আরেকটা টের পাই যে যখন ওদের ওইটা অ্যাবর্শন হয়ে যায়, হয়তো 22 উইক্স এদিকে অ্যাবর্শন হয়ে গেল, তখন আসে যে প্রেগনেন্সি হয়েছিল কিন্তু অ্যাবর্শন হয়ে গেছে, সেজন্য এটা টের পাই না। কাজেই পিসিওর পেশেন্টে প্রচুর পেশেন্ট, হাজার হাজার পেশেন্ট হবে যে যাদের বাচ্চা হয়ে গেছে, আমরা জানিও না। পেশেন্টদের কথা বলছেন, বা এই সময়ও বলবো না, হয়তো আগেও ছিল নারীদের বিভিন্ন সমস্যা, তো সেখানে হচ্ছে যে তাদের আসলে স্বাস্থ্যের কোন দিকটা খেয়াল রাখা উচিত বলে আপনি মনে করেন? ডায়েটিং এবং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওরা একটু ওবেজ থাকে, কাজে তাদের যদি বডি ওয়েট 7% কমাতে পারে, তাহলে ওদের মেইন প্রবলেম থাকে তাদের মেনস্ট্রুয়েশনটা হয় না ঠিক মতো, কারণ ওভুলেশন হয় না, যেটা বললাম যে এগুলো পরিপক্ক হয় না। কাজে পরিপক্ক না হলে ওভুলেশন হয় না, ওভুলেশন না হলেই তাদের মেনস্ট্রুয়েশন হবে না। কিন্তু তো ওদের মেইন প্রবলেম অলিগোমেনোরিয়া বা অ্যানোভুলেশন। কিন্তু এরা যদি ডায়েটিং এক্সারসাইজ করে, ডায়েটিং এক্সারসাইজেই তাদের অনেকটা কারেক্ট হয়ে যায়। হ্যাঁ, কাজে বেশিরভাগই আসে তাদের ওয়েটটা অনেক বেশি, 97, 100, 102, মানে অবাক করার মতো। দেখা যায় যে হাজব্যান্ডটা খুবই পাতলা, তার অর্ধেক, কিন্তু সে অনেক ওবেজ। জীবনযাপন, খাদ্যাভ্যাস, ব্যায়াম, পরিমিত জীবনযাপনের কথা আপনি বলছেন। একদম ফার্স্ট ট্রিটমেন্ট লাইফস্টাইল, এটা মানতেই হবে। হ্যাঁ, লাইফস্টাইল মডিফাই করলে তাদের অনেকটা কারেক্ট হয়ে যায়। তারপরে আমরা এদের কিছু বায়োকেমিক্যাল ডিজঅর্ডার থাকে, কিছু মেডিকেশন দেই, ডাইরেক্ট ওভুলেশন ইন্ডাকশন না, অ্যাডজুভেন্ট থেরাপি বলি আমরা, সেগুলো দিয়ে আরও কিছু কারেক্ট করে তারপরে হয়তো ওভুলেশন ইন্ডুসিং ড্রাগ দিলেই এদের ওভুলেশন হয়। এবং এদের প্রেগনেন্সি রেট অনেক বেশি থাকে এই কারণে যে তাদের যেহেতু মেইন কারণই থাকে অ্যানোভুলেশন, হয়তো হাজব্যান্ডের কোনো প্রবলেম নাই, তারও অন্য কোনো প্রবলেম নাই, কাজে প্রেগনেন্সি রেট অনেক হাই এদের। জানতে চাই যে আপনি দেশে বিদেশে অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছেন। আমি যদি বলি AOFOG থেকে ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড, বাংলাদেশের প্রথম গাইনোকোলজিস্ট হিসাবে, এবং এছাড়াও অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছেন। এই অ্যাওয়ার্ডগুলো যখন পান, নিশ্চয়ই এটা কাজের স্বীকৃতি এবং একটা ভালো লাগা কাজ করে, তখন আপনার অনুভূতিটি কি হয়? ডেফিনেটলি কাজের স্বীকৃতি পেলে তো সবারই ভালো লাগবে। নিশ্চয়ই সব কিছু সঠিক সময়ে আসে, কিন্তু যখন এই ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো পান,
এবং বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকরা রয়েছে। আমরা জানি যে উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা। এওএফএজি অ্যাওয়ার্ড যেটা ছিল ওটা এক্লাম্পসিয়ার উপরে কাজ করে, ওখানে এক্লাম্পসিয়ার খিঁচুনি কমানোর জন্য একটা ড্রাগ ইউজ করি আমরা, ম্যাগনেসিয়াম সালফেট। ওইটা ডোজ নিয়ে আমি কাজ করেছিলাম, যে স্ট্যান্ডার্ড যে ডোজ আছে তার চেয়েও কম ডোজ ইউজ করা হয় আমাদের দেশে, যেহেতু আমাদের মেয়েদের বডি ওয়েট কম তাতে হয়। এই ড্রাগটা একটা টক্সিসিটি আছে আর কি, এদের থেরাপিউটিক লেভেল এবং টক্সিক লেভেলের যে রেঞ্জ খুব ন্যারো, খুব অল্পতেই তার কার্ডিয়াক অ্যারেস্ট, রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে আর কি। এরকম একটা ঝুঁকিপূর্ণ এক্সটেন্সিভ মনিটরিং করতে হয় পেশেন্টকে। ওটাকে আরও ডোজ কমিয়ে এনে আমি সাকসেসফুলি দেখা গেছে যে একটা সিঙ্গেল ডোজ, ওখানে মাল্টিপল ডোজ ছিল, তো একটা সিঙ্গেল ডোজ দিলেই খিঁচুনিটাকে কন্ট্রোল করা যায়। ওটার উপরে আমার একটা স্টাডি ছিল, ওটা ওদের যে জার্নাল সেখানে পাবলিশড হলো, ওই পাবলিশড আর্টিকেলের উপর ভিত্তি করে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় আর কি। প্রেগনেন্সিতে এক্লাম্পসিয়া আমরা জানি যে একটা সমস্যাই নারীদের জন্য, এর পাশাপাশিও আরও অনেক বিষয় রয়েছে এবং আমি বলছিলাম যে এই যে আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়গুলো, উন্নত দেশগুলোর চিকিৎসা ব্যবস্থা এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার মধ্যে আপনি পার্থক্যটা কি দেখেন? একটা সময় আমি যখন ইনফার্টিলিটিতে চলে এলাম তখন তো এক্লাম্পসিয়া বলেন বা অবস্টেট্রিক্স মোটামুটি বাদই বলা যায়, কারণ যেহেতু প্রেগনেন্সিগুলো আমাদের হাতে হয়, আর্লি উইক্সের ফলো আপটা আমরা করি, তারপরেই বিভিন্ন জায়গায় রেফার করে দিই পেশেন্টদেরকে, ওদের এরিয়া ভিত্তিক ট্রিটমেন্ট হয়, এরিয়াতে যারা থাকে তাদের দেখে। কাজেই অবস্টেট্রিক্যাল ইমার্জেন্সিগুলো এখন আর করি না, একদমই না। সেজন্য এক্লাম্পসিয়ার পার্টটা এখন আমার জীবন থেকে চলে গেছে। এক্লাম্পসিয়া বলেন, পিপিএইচ বলেন, যেসব জিনিসগুলো ছিল, পিপিএইচে সাহেবা ম্যাডাম যে অ্যাওয়ার্ড পেলেন সেটার সাথে আমি খুবই ওতপ্রোতভাবে জড়িত, আমি অনেকখানি কাজ আমি করেছি। কাজে ওই জিনিসগুলো এখন আর নাই। এখন ইনফার্টিলিটিতে কি কাজ, এই কাজটা তো অনেক সফিস্টিকেটেড এবং অ্যাডভান্স। ইনফার্টিলিটির কথাও আবার আসি, সেখানে হচ্ছে যে আপনারা অ্যাডভান্স ট্রিটমেন্ট ইনফার্টিলিটি যা আছে সব আল্লাহর রহমতে আমরা সব কিছুই ইমপ্লিমেন্ট করতে পারছি। এবং সর্বশেষ যেটা টিস্যু ফ্রিজিং বলে, যে ক্যান্সার পেশেন্টদের যখন ট্রিটমেন্ট করা হয় কেমোথেরাপি দিয়ে, তখন তাদের ওভারিয়ান বা ছেলেদের স্পার্মাটোজেনেসিস টোটালি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, স্পার্মাটোজেনেসিসও হয় না, আর ওভামগুলোও সব ডিস্ট্রাকশন হয়ে যায়। এরা যদি পরবর্তীতে বাচ্চা চায় তাহলে কীভাবে দেবে? তো ছেলেরা যদি স্পার্মটাকে ফ্রিজ করে রাখে কেমোথেরাপির আগে, আর ম্যারিড মেয়েরা যদি এমব্রায়ো তৈরি করে রাখে, আনম্যারিড মেয়েরা যদি ওভারিয়ান টিস্যু ফ্রিজ করে রাখে, তাহলে তাদের কেমো কমপ্লিট রিকভারি হয়ে যাবে। এখন লাইফ এক্সপেক্টেন্সি খুবই ভালো তাদের, যেহেতু থেরাপিগুলো অনেক ভালো, পরবর্তীতে তারা ওইটা দিয়ে বাচ্চা নিতে পারে। তো এটা একটা সাংঘাতিক জিনিস। সেই ফ্রিজিং সব অপরচুনিটি আমাদের সেন্টারে আছে। বাচ্চা নর্মাল হবে না অ্যাবনর্মাল হবে, এই জিনিসগুলো আইডেন্টিফাই করার জন্য পিজিটি বলে, প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং, ওটাও আমরা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করেছি। তারপরে আইভিএম একটা আছে, যে পিসোর পেশেন্টদের একটা জটিলতা হয়, ওভারিয়ান হাইপারস্টিমিউশন সিনড্রোম, যখন ড্রাগ ইউজ করে অনেক ফলিকেল চলে আসে, অনেক ফলিকেল চলে এলে এটা হয়। তো এই জন্য ড্রাগ ইউজ না করে ওদের যে ইম্যাচিউর ফলিকেল যেগুলো আছে সেগুলোকে কালেক্ট করে তারপরে ল্যাবে ম্যাচিউর করা, সেই জিনিসটাও আনার পথে এখনও সাকসেসফুলি ইমপ্লিমেন্টেশন হয়নি, কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে। কাজে অল অ্যাডভান্স, এত অ্যাডভান্স ট্রিটমেন্টের কথা বললেন, এগুলো একজন পেশেন্টের উপরে করতেও তো এক ধরনের সাহসের দরকার হয়, কিংবা হচ্ছে যে নিজেরও একটা মানসিক শক্তি দরকার হয় যে একে আমি একটা সন্তান জন্মদানে সাহায্য করব, হ্যাঁ, বন্ধুত্ব দূর করব। এই সাহসটা আপা কোথা থেকে পান? একটা জিনিসতে একেবারে নিউ তো নয়, হ্যাঁ, একদম নতুন কিছু করতে হলে কিন্তু যারাই করে পৃথিবীতে করছেন, ওনারা প্রথমে কিন্তু অ্যানিমাল স্টাডি করে, হ্যাঁ, নানান রকম অ্যানিমাল স্টাডি করে সেখান থেকে তারা হিউম্যান ট্রায়ালে যায়। কিন্তু আমাদের এই যে পিজিটি বলেন বা টিস্যু ফ্রিজ প্রোভেন, হ্যাঁ, কাজে এটা এস্টাবলিশ ট্রিটমেন্ট। কাজে এস্টাবলিশ ট্রিটমেন্ট করতে গেলে তো এক্সট্রা সাহসের কোনো প্রয়োজন নেই, দেশে আনাটা সাহসের, যে ইকুইপমেন্ট অনেক এক্সপেন্সিভ, এই টাকা পয়সার ব্যাপারে পেশেন্টরা করবে কিনা, যে ওই চ্যালেঞ্জটা কিন্তু স্টিল আছে, হ্যাঁ, যে পিজিটি আমি বিনা পয়সা করছি। আরও একটা জিনিস, ইউট্রাইন ট্রান্সপ্লান্টেশনের চেষ্টা আমি করছি, যে ইউট্রাইন ট্রান্সপ্লান্টেশন ফার্স্ট যে কেসটা হবে সেটা পেশেন্টকে বিনা পয়সা করব, মানে একটা নতুন ইউটেরাস আপনি প্রতিস্থাপন করবেন। ইউটেরাস, অনেক মেয়েদের ইউটেরাস জন্মগতভাবে থাকে না, যাদের থাকে না তাদেরকে তার মা বোন কেউ তাদের ইউটেরাস যদি দেয়, সেটা দিয়ে তাদের বাচ্চা হওয়া সম্ভব। আপনি শুরু করতে চাচ্ছেন। এই ট্রিটমেন্টগুলো আমাদের দেশের জন্য আরও চ্যালেঞ্জ এই কারণে যে
আমরা কোথাও থেকে ফান্ড পাচ্ছি না। বাইরে কিন্তু এগুলো একটা রিসার্চ হিসাবে প্রথম শুরু হয় এবং সেটার জন্য ফান্ড দেয়, পেশেন্টের কোনো টাকা দিতে হয় না। পেশেন্টের টাকা দিতে হলে তো হিউজ এক্সপেন্সিভ, তখন কেস পাওয়া যায় না। যে ওভারিয়ান টিস্যু ফ্রিজিং বলেন, স্টিল আমি আমার নিজের পয়সা করছি, পেশেন্ট পে করছে না। পিজিটিও ঠিক নিজের পয়সা না, এটা একটা ল্যাবের সাথে আমরা যৌথভাবে কাজ করছি। আমার সেকশনটা আমি ফ্রি করছি, ওদের সেকশনটা ওরা ফ্রি করবে। হ্যাঁ, যতদিন ট্রায়ালে ছিল, এখন বাস্তবে যেটা হবে তাদের সাথে কথা, তারা ফ্রি করবে। ইউটেরাইন ট্রান্সপ্লান্টেশন সম্পূর্ণ ফ্রি করব, বাইরের কনসালটেন্ট এসে করে দিয়ে যাবে, তাদেরকে একটা হিউজ অ্যামাউন্ট দিতে হবে, ফ্রি করবো। এই চ্যালেঞ্জগুলো নিতে হচ্ছে। অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট করার সাহস আমার এক্সট্রাভাবে নেওয়ার দরকার নেই, এস্টাবলিশ ট্রিটমেন্ট যেটা হলো তাদের এক্সপেন্ডিচারের সাহসটা আমি নিচ্ছি। এই এত ট্রিটমেন্টের গল্পের মাঝে জানতে চাই, আপনি বলছিলেন যে আপনার সেলাইয়ে আগ্রহ রয়েছে, ছবি আঁকায় আগ্রহ রয়েছে, সেই আগ্রহটা একেবারে ছোটবেলায় তৈরি হয়েছে নাকি সময়ের সাথে সাথে কখন তৈরি হলো? ছোটবেলায় মানুষের তো আসলে কারো কারো কাজ দেখে মানুষ ইন্সপায়ার্ড হয় আর কি। যেমন ছবি আঁকা, আমার এক বান্ধবী ছিল অনিন্দিতা দাস, আমাদের পটুয়াখালীশ্বরে, ওর বাবা ছিল সেকেন্ড অফিসার ছিলেন, তো খুব আমার বজম ফ্রেন্ড ছিল। তো ওদের বাসা আনাগোনা ছিল, ওর মেজদি খুব সুন্দর ছবি আঁকতেন। তো ওই আমার এখনও মনে আছে যে একটা মেঘের মধ্যে একটা চাঁদ ডুবে যাচ্ছে, সেরকম হাফ চাঁদ, তার আলোটা সহ ছবি। তো ওইটা দেখে মনে হচ্ছে এরকম যদি আমি আঁকতে পারতাম, তখন থেকে একটা আঁকার প্রবণতা হলো। আর সেলাই, এটাও আমার আরেক বান্ধবীর বোন খুব সুন্দর জামা সেলাই করতেন, জামা কাপড়, আমাদের কেউ ঈদের জামা ওনাকে বানাতে দিতাম, কাপড় কিনে দিয়ে আসতাম বানাতে। তো ওখান থেকে সেলাইয়ের আগ্রহটা এসেছে। আমাদের কাছে আপনি একজন বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক, কিন্তু এর বাইরে আপনার একটি বড় পরিচয়, আপনি একজন মা। আপনার সন্তানেরা এখন কোথায় কোথায় আছেন? আমার 2 মেয়ে, তো বললামই, ওরা দুজনও ডাক্তার। একজন এখন ইউকেতে আছে, ওখানে ন্যাশনাল হেলথ সার্ভিসে কাজ করছে, ওর হাজব্যান্ডও ডাক্তার। আর বড় মেয়ের হাজব্যান্ড স্ট্যাটিস্টিশিয়ান, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ও অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে আছে, ওখানকার চেয়ারম্যান। এই যে এত সুন্দর চমৎকার একটি পরিবার তৈরি করেছেন, নিজের প্রফেশনকে তৈরি করেছেন, এই সব কিছু একসঙ্গে করতে গিয়ে কখনো কোনো চ্যালেঞ্জ? একসঙ্গে তো হয়নি, দীর্ঘ কত বছর না, লম্বা পথটা, কখনো চ্যালেঞ্জ মনে হয়েছে কিনা, কখনো মনে হয়েছে কিনা যে এত কাজের চাপ এরকম? না, এটা তো সমস্ত গাইনোকোলজিস্টের জীবনেই এটা আছে যে আমাদের ট্রেনিংটা খুব টাফ, একদম দিন রাত পড়ে থাকতে হয়, এবং যে যত সিনসিয়ারলি কাজ করে তার জন্য তত টাফ। কারণ আমার প্রফেসর ছিলেন প্রফেসর আব্দুল ওয়াইজ ভুঁইয়া, খুবই কড়া একজন টিচার, কিন্তু ওনার আন্ডারে আমি ট্রেনিং করেছি, তো আমার একটু বেশি বেগ পেতে হয়েছে একেবারেই। স্যার প্রথম দিন এসে আমাকে বললেন যে আমি শুনতে চাই না যে পেশেন্ট মারা গেছে, আমি শুনতে চাই পেশেন্ট মারা যাচ্ছে। তার মানে আমি যেন ফুল টাইম পেশেন্টকে অ্যাটেন্ড করি, মানে ডিউরিং ক্রাইসিস আর কি। কারণ অনেক সময় হয়তো ওটা তো একটা চেইন ম্যানেজমেন্ট, বিভিন্ন স্তরের ডাক্তার থাকে, সেজন্য ম্যানেজমেন্টের যে অসুবিধা হয় তা কিন্তু নয়। কারণ সিএ থাকে, রেজিস্ট্রার থাকে, তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকে, সব ধাপে ধাপে তো হয়। তো সে সিএ হিসাবে স্যারের ইচ্ছে ছিল যে যখনই পেশেন্টের ক্রাইসিস হবে, এবার এটা ঠিকই থাকতেও হয়, কারণ সিএ তো সব ম্যানেজ করে কি। তো এরকম ছিলেন দেখে সারাক্ষণই আসলে, এবং আমি বলবো যে স্যারের এই নির্দেশের জন্য হয়তো এত কাজ করেছি যে কনফিডেন্সটা ওখান থেকে না, হ্যাঁ, এবং ওখান থেকেই কনফিডেন্সটা ডেভেলপ করে গেছে। মানে আর ঢাকা মেডিকেলের মতো জায়গায় যারা ট্রেনিং নেয়, আমি বলবো বিশ্বের সেরা ডাক্তার তারা। আমাদের মতো সব কাজ, তারা অনেক আধুনিক কাজ করতে পারে বহির্বিশ্বের মানুষ, কারণ তারা তো আধুনিক ইকুইপমেন্টের মধ্যে বড় হয়েছে, সব কিছু জানে। কিন্তু জিনিসপত্র ছাড়া শুধু হাত পার মেধা দিয়ে কাজ করা বাংলাদেশি ডাক্তারের মতো আর কোথাও নাই। যতই অন্য ডাক্তারের প্রশংসা করেন, অল্প সময় এত পেশেন্টের, সেই জন্য ঢাকা মেডিকেলে কি গাইনি কি অন্য সাবজেক্ট, যারাই ওখানে ঢাকা মেডিকেল, এখন অন্যান্য মেডিকেলের মতো আমাদের ঢাকা মেডিকেলের মতো হয়ে গেছে বিজি, কিন্তু এত পেশেন্ট হ্যান্ডেল করতে এবং পেশেন্টদেরকে সেফটির জন্য আমরা অল্প জিনিস দিয়ে কীভাবে তাদেরকে সেভ করতে হবে, সেই জিনিসটাতে আমাদের মতো ট্রেনিং আর কারণ এটা বলতে হবে। যারা এখন তরুণ ডাক্তার রয়েছেন, বিশেষ করে নারী ডাক্তার যারা আপনাদের মতো হতে চান, তাদের আসলে কি করণীয়? অবস্ক্যানি তো আছি, তারপরে সেখান থেকে যারা ফার্টিলিটি স্পেশালিস্ট হতে চায় তাদেরকে আমি সবসময়ই এনকারেজ করি, এবং তাদেরকে কি কি করতে হবে সেই গাইডলাইন দিয়ে আসছি রেগুলারলি। আমাদের 2টো প্রতিষ্ঠানে এটা একটা কোর্স আছে, FCPS,
একটা ঢাকা মেডিকেল, একটা বিএমইউ। এখানকার যারাই ভর্তি হচ্ছে তারা সবাই মোটামুটি আমার ক্লাস করে এবং আমি নিজে একটা অনলাইন কোর্স রান করাচ্ছি এবং সেখানে সবাই অন্যান্য অভিযোজন স্পেশালিস্টও সেখানে আসে, সেখানে তারা ক্লাস করে। তাদেরকে শেখানোর জন্য যত রকম প্রচেষ্টা, তাদের নলেজ বলেন আবার স্কিল বলেন, সব কিছু শেখানোর জন্য আমার প্রচেষ্টা অব্যাহত। যারাই আমার কাছে আসে তারা শিখতে পারে। চমৎকার। কারণ আমি চাই একেবারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেন একটা স্টেজ পর্যন্ত নিখুঁত সার্ভিস পায়। আমি চাচ্ছি প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটালে এই ইনফার্টিলিটির ইনিশিয়াল স্টেজের যেটা সেন্টার থাকা, মানে সেকেন্ডারি লেভেল পর্যন্ত। সরকারি হসপিটালে থাকলে তখন দেখা যায় যে একটা হলো বিনা পয়সায় তারা সার্ভিসটা পাবে এবং ম্যান পাওয়ার আমাদের আরও তৈরি হবে। কারণ আমার কাছে ট্রেনিং নিতে যারা আসে, আমি তো অনেককে ঢুকাতে পারি না একবারে, কারণ একটা প্রাইভেট ইনস্টিটিউশন, পেশেন্টদের মর্জি দেখতে হয়, তারা লাইক করে না তো মানুষের। কিন্তু সরকারি হসপিটালে হয় কি, ওটা তো একটা ট্রেনিং ইনস্টিটিউট, সেখানে মানুষ অ্যাকসেপ্ট করে। সেকেন্ডারি লেভেলে সরকারি হাসপাতালগুলোতে একটা ইনফার্টিলিটি সেন্টারের কথা, প্রত্যেকটা হসপিটালে যাতে সেকেন্ডারি লেভেলে ইনফার্টিলিটি ইউনিট থাকে, যেখানে মানুষ এন্ডোস্কোপি, ল্যাপ্রোস্কোপি, হিস্টোস্কোপি এগুলো করতে পারে। অন্যান্য সার্জারিগুলো, মায়োমেক্টমি এগুলোও হচ্ছে, কিন্তু ল্যাপ্রোস্কোপিক্যালি যদি করতে পারে, এটা যদি এস্টাবলিশড হয় 90% কাভারেজ ওখানে হয়ে যাবে। আপা অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার নিজের জীবনকে যেভাবে আলোকিত করেছেন, আমাদের সমাজকে যেভাবে আলোকিত করেছেন এবং আমাদের চারপাশের মানুষগুলোকে যেভাবে আশার আলো জাগান, আপনি এভাবেই আশার আলো জাগিয়ে যান এবং সবসময় ভালো থাকেন সেই প্রত্যাশা করছি। প্রফেসর ডক্টর রাশিদা বেগম, তার সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারলাম একজন মানুষের অধ্যবসায়, একজন মানুষের পরিশ্রম, নিষ্ঠা তাকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কত মানুষের স্বপ্নের জায়গা তিনি হতে পারেন, কত নিঃসন্তান দম্পতিকে তিনি আশার আলো জাগাতে পারেন। এরকম আশা জাগানিয়া গল্প নিয়েই আবারও নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভীষণ ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।